লিখে নাও, লেখো। এখন এখান থেকে যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা দূরত্বকে কেন স্কেলার বলতেছি, সরণকে কেন ভেক্টর বলতেছি। দাঁড়াও। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে এক্সাম্পল দিতে বলি, রিয়েল লাইফ এক্সাম্পল, যে হ্যাঁ তোমাকে এক্সাম্পলের মাধ্যমে দেখাও যে দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি এবং সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এক্সাম্পলটা কি হতে পারে? একটা এক্সাম্পল, যে এক্সাম্পলের মাধ্যমে তোমাকে প্রুফ করে দেখাইতে পারবা যে হ্যাঁ এখানে আসলে। হ্যাঁ, আহ ও যেটা বলছে আপনি কিন্তু বুঝতে পারছো। ও কতটুকু বলছে আমি বলে দিই, হ্যাঁ বসো, থ্যাংক ইউ। ও বলতেছে সাপোজ ধরে নাও এটা তোমাদের বাসা, এটা হচ্ছে তোমার হোম, এবং এটা তোমার হচ্ছে কলেজ। সাউন্ড হবে না। এটা আমাদের কলেজ। সাপোজ ধরে নাও এই তোমার বাসা থেকে কলেজে যাওয়ার রুট হচ্ছে তিনটা। একটা রুট হইতে পারে ট্রেন, এই রুটে তুমি যেতে পারো বাসায়। আরেকটা রুট হইতে পারে বি, তুমি বি রুটেও বাসায় যেতে পারো। আরেকটা রুট হইতে পারে সি, তুমি এই সি রুটেও, সরি, কলেজে যাইতে পারো। এখন তুমি তিনজন স্টুডেন্ট নিচ্ছি, তিনজন তিনটা রুট চুজ করলো। সাপোজ ধরে নাও তোমাদের মধ্যে একজন, ও প্রথমে যে রুটটা চুজ করতেছে সে বলতেছে যে হ্যাঁ আমি এই রুটে কলেজে যাচ্ছি। ঠিক আছে, ধরে নেই এই ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। আরেকজন চুজ করতেছে এই রুটটা, ধরে নাও এই ডিস্টেন্স হচ্ছে 15 মিটার। এটা একটু আঁকা বাঁকা আছে, সো এই ডিস্টেন্সটা হচ্ছে আমি 25 মিটার। ঠিক আছে, এখন আমাকে এটা বলতে হবে যে এখানে একজন স্টুডেন্ট, প্রথম ক্ষেত্রে কন্ডিশন আমি তিনটা নিয়ে নেই। কন্ডিশন এ, এই কন্ডিশনের ক্ষেত্রে সে আসলে এ রাস্তা দিয়ে যাত্রা শুরু করছে। তো সে যদি এ রাস্তা দিয়ে যাত্রা শুরু করে বা এ রাস্তা ইউজ করে কলেজে যায়, তাহলে তার দূরত্বের মান কত হবে এবং তার সরণের মান কত হবে? 10 মিটার। ওকে, সেকেন্ড একটা কন্ডিশন নিচ্ছে যেখানে আমি বি রাস্তাটা ইউজ করতেছি, এবং আমি বলতেছি বি রাস্তায় সেম দূরত্ব কত হবে, সরণ কত হবে? দূরত্ব কত মিটার? 15 মিটার। আর সরণ 10 মিটার। 3 নম্বর আমি কন্ডিশন নিচ্ছি, 3 নম্বর হচ্ছে আমি সি নাম্বার রাস্তা ব্যবহার করতেছি। সি নাম্বার রাস্তার জন্য আমার দূরত্ব কত? 25। আর সরণ কত? 10। তো এখান থেকে বেসিক কনসেপ্ট হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি আমি যাত্রা কোন দিক, মানে কোন পয়েন্ট থেকে কোন দিকে করতেছি পুরো ডিরেকশন অনুযায়ী, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার সরণ। ঘটনা এমন হতে পারে যে তুমি বি রাস্তা ইউজ করলাম, বি রাস্তা ইউজ করছি আমি। তো বি রাস্তার ক্ষেত্রে আমি যখন দূরত্ব মাপবো তখন আমি অ্যাকচুয়ালি মাপবো যে আসলে আমি কি পরিমাণ ডিস্টেন্স কভার করতেছি, এটা হচ্ছে আমার দূরত্ব। বাট যখন আমি স্মরণের কথা বলবো তখন আমি মাঝখানে রাস্তার কথা চিন্তাই করব না। আমি কি করব, আমি কোন পয়েন্টে ছিলাম, আমি কোন পয়েন্টে যাচ্ছি, এই এ পয়েন্ট থেকে ওই বি পয়েন্টের সোজা একটা স্ট্রেট লাইন চিন্তা করি। সাপোজ ধরে নাও এখান থেকে আমি ফার্ম গেট যাবো, রাস্তা কোনটা হবে? বাসে উঠতে হবে, জাহাঙ্গীর গেট যাইতে হবে, বিজয় সরণি যাইতে হবে, আমাকে ফার্ম গেট যাইতে হবে। এই যে ডিস্টেন্সটা আমি কভার করতেছি, এই কলেজ থেকে জাহাঙ্গীর গেট হয়ে, বিজয় সরণি হয়ে, এই যে ফার্ম গেট পৌঁছায় গেলাম, আমার রুট তো এটা দিয়ে যাইতে হবে। তো এখান থেকে যে মানটা পাবো সেই মানটা কত হবে? দূরত্ব। আর আমি যদি বলি আমার কলেজ থেকে যতগুলো বাসা বাড়ি বিল্ডিং আছে, আর ডিফেন্সের বিল্ডিং আছে, সবগুলোর উপর দিয়ে আমি একটা অ্যারো চিন্তা করতেছে, ওই অ্যারোটাই হচ্ছে আমার সরণ। বাট এখানে একটা প্রবলেম আছে, এটা দিয়েও ডিরেক্ট আসলে ডিরেকশনটা আসলে খুব একটা ফিল করতে পারবা না। আরেকটা এক্সাম্পল নেই আমরা। ধরে নাও এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেলাম 5 মিটার, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলাম 5 মিটার। আমার দূরত্ব 10 মিটার, আমার সরণ কয় মিটার? 10 মিটার। কারো কোনো প্রবলেম আছে এখানে? প্রবলেম নাই। এখন ধরে নাও এ থেকে বি তে গেলাম আমি 5 মিটার, এই বি পয়েন্ট থেকে আমি ডিরেকশন চেঞ্জ করে আবার এ পয়েন্টে আসলাম 5 মিটার। এখন যদি আমি বলি দূরত্ব কত? 10। সরণ কত? 0। তার মানে সরণে আসলে কি দিকটা ম্যাটার করে, বুঝতে পারতেছো? যখন আমি দূরত্ব ম্যাটার করতেছিলাম আমি কিন্তু দূরত্ব গেছি, দূরত্ব আমি 5 গেছি, দূরত্ব আমি আবার 5 আসছি, এটা হচ্ছে আমার দূরত্ব। বাট সরণ কি বলে, সরণের ডেফিনেশন এইটা যে মানে আদি বিন্দু এবং তোমার শেষ বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব। সরণের ডেফিনেশন কি? দেখবে বই লেখা আছে সুন্দরভাবে।
যে একটা বিন্দু, যে বিন্দু থেকে যাত্রা শুরু করব এবং যে বিন্দু থেকে যাত্রা শেষ করতেছি, সাপোজ ধরে নাও এই পয়েন্টের কথা যদি বলি, এ পয়েন্ট, এখান থেকে যাত্রা শুরু করে আমি বি পয়েন্টে গেছি, বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আমি আবার এ পয়েন্টে আসছি। এখন যদি আমি বলি আমার আদি বিন্দু আর শেষ বিন্দু দুটো আসলে সেম পয়েন্ট না? এ পয়েন্টই তো, দুটো আসলে কি পয়েন্ট? সেম পয়েন্ট, সেম আমার এ পয়েন্টটা। তাহলে এখানে আমার ডিস্টেন্স কত হচ্ছে, মানে সরণ কত হচ্ছে? জিরো, কারণ দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। বাট দূরত্বের ক্ষেত্রে কি একটা মান পাচ্ছি। সেটা একটু লিখে নাও, এই একটা দেখে নিবো। লেখো। একটা ত্রিভুজ নিতে পারি আমরা। একটা ত্রিভুজের তিনটা মান নিচ্ছি আমি, এ বি সি, প্রত্যেকটা 5 মিটার করে। এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি থেকে সি পয়েন্ট, আবার সি থেকে এ পয়েন্ট। আমি যদি এই এ পয়েন্টে আসি, তাহলে এ পয়েন্টে আমাকে ডিস্টেন্স বলতে হবে, মানে সরণ বলতে হবে, এবং এ পয়েন্টে আমার দূরত্ব বলতে হবে। বলো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্ট হয়ে সি পয়েন্ট হয়ে আমি যদি এ পয়েন্টে আসি, আমার দূরত্ব কত হবে? 15 মিটার। আর আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি থেকে সি পয়েন্ট, এখানে সরণের কথা বলি, তো এই যে কনসেপ্টটা এখানে, এখানেই বোঝা যায় যে আসলে দিকের যে ভ্যালু, ইম্পর্টেন্ট জিনিসটা আমি একটু বুঝতে পারি। যে সরণের ক্ষেত্রে আমার দিক কোন দিকে যাচ্ছে কোনো মিটার করতেছে না, বাট সরণের ক্ষেত্রে আমার দিকটা কি করে? মিটার করে। আচ্ছা, এবং দেখবা আমাদের এই ভেক্টর চ্যাপ্টারে আমরা কোনো কিছু ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা একটা অ্যারো, এটা ডিরেকশন দেখাচ্ছি। সো এটাকে আমরা এভাবে এই ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? আমি যদি এই ভেক্টরটাকে এটা বলি, আমি এটা হচ্ছে এই ভেক্টর বলতেছি। আর এই ভেক্টরের মানের সাথে দিকও থাকে। আর এখানে যদি আমি শুধু মানের সাথে দিকটা, শুধুমাত্র মানটাকে মিন করি, তাহলে এখানে আমরা বার দেই, যেটা আমরা বলি মডুলাস। তো এটা দ্বারা শুধুমাত্র মান বোঝায়, আর এটা দ্বারা মান ও দিক দুটাকে মিন করে। ঠিক আছে? লেখে না, শুধুমাত্র এই ভেক্টর চিহ্ন দ্বারা ওটাকে আমরা মান এবং দুইটাকেই রিপ্রেজেন্ট করে। আর আমরা যদি মডুলাস ইউজ করি, তাহলে ওর মধ্যে আমরা শুধু মানটাকে কাউন্ট করবো, দিকটাকে আমরা কাউন্ট করবো না। না, শুধু এই ভেক্টরের মধ্যে আমরা ডিরেকশন যখন দেখাবো, শুধু এ, হ্যাঁ, শুধু এটা মান, শুধু এটা মান। দেখছো? আচ্ছা, এখন দেখবা তোমাদের বই যেটা আছে, বই তোমরা অনেকগুলো ভেক্টরের টাইপ পাবা। সমান ভেক্টর, সদৃশ্য ভেক্টর, নাল ভেক্টর, তারপরে একক ভেক্টর। আমি কয়েকটা জিনিস বলে দিই। দেখো, সমান ভেক্টর। তো যদি বলা হয়, এখানে বলা হয় সমান ভেক্টর কাকে বলবো? দুইটা ভেক্টর থাকবে, দুইটা ভেক্টর যদি দিকও সেম হয়, দুইটা ভেক্টর যদি মানও সেম হয়, তাহলে এই দুইটা ভেক্টর আমরা সমান ভেক্টর বলতে পারি। ধরে নাও এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মানও যেদিকে, বি ভেক্টরটা যদি নেই, ওই ভেক্টরের মানও সেম, দিকও সেম, তাহলে এই দুটো ভেক্টরকে আমি আসলে সমান ভেক্টর বলতে পারি। ঠিক আছে? সমান ভেক্টরের পরে তোমরা সদৃশ্য ভেক্টর পাবো তোমার বইয়ে। আই থিঙ্ক এটা তোমার রিডিং করলে বোঝার কথা। সদৃশ্য ভেক্টরে কি হয়? সদৃশ্য ভেক্টরে মানটা সমান নাও হইতে পারে, দিকটা সমান হয়। এই ভেক্টরের মানটা একটু বড়, বি ভেক্টরের মানটা একটু, মানে এই ভেক্টরের মানটা আমি ছোট নিচ্ছি, বি ভেক্টরের মানটা একটু বড় নিচ্ছি, তাহলে এই ধরনের ভেক্টরকে আমি সদৃশ্য ভেক্টর বলতে পারি। আবার তোমার এখানে পড়বা সমতল ভেক্টর, যে ভেক্টর গুলো একটা তলের উপর থাকে, যেমন এইটা একটা তল, তো এই তলের উপর যতগুলো ভেক্টর থাকে সবগুলোকে আমি কি বলতে পারি? সমতল ভেক্টর বলতে পারি। ইম্পর্টেন্স আরেকটা আছে, যেটা না পড়লেই নয়, সেটা হচ্ছে একক ভেক্টর। তো বলা হয় যে যে ভেক্টরের মান 1 একক, এটা লিখে নাও, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। লিখছো? আচ্ছা, একক ভেক্টরটা বোঝার জন্য বা একক ভেক্টরের ফর্মুলা বোঝার জন্য আমি একটা ভেক্টর নিয়ে নিচ্ছি। সাপোজ ধরে নাও এটা একটা এ ভেক্টর।
সো একক ভেক্টরের সংজ্ঞা আমি কি বললাম? যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। সো এই একক ভেক্টর মানটা কিভাবে পাওয়া যায়? এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করা যায়, এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করা যায়, তাহলে যে অংশটুকু পাওয়া যাবে, কারণ যা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর। লেখো এটা। কোন একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে কি একক ভেক্টর। আর একক ভেক্টরের মান সবসময় কি হয়? এক। একক মানে কি? এক। এখন এই এই জিনিসটাকে আরেকটু ইজি করি, হ্যাঁ? ধরে নাও এই বরাবর একটা বল কাজ করতেছে, বলটা ধরে নাও 5 নিউটন বল। কয় নিউটন বল? 5 নিউটন বল। এই 5 নিউটন বলটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করলাম। 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। বোঝা গেছে? যদিও এটা আসলে আমি ভেক্টরে দেখানোর কথা ছিল, ভেক্টরটা যদি আমি এখন শুরু করে নাই, তো আমি ধরে নিচ্ছি 5 নিউটন যেটা আছে আমি ভেক্টর বলতেছি। এখন এই 5 নিউটন এটাকে যদি আমি এক একক মানে একক ভেক্টরে, মানে এর অ্যান্সার যেটা আসবে ওটা 1 আসবে। অ্যান্সারটা কত আসবে? 1 আসবে। তাহলে আমি যদি 5 নিউটনটাকে 1 বানাতে চাই, আমার কাজ কি হবে বলতো? এই 5 নিউটনকে 5 দ্বারা ভাগ করতে হবে না? তখনই তো আমার সম্ভব কি ওয়ানটা নিয়ে আসলাম। এই যে 5 নিউটন যেটা আমি বলতেছি, এখানে আসলে মান দিক দুইটাই আছে। এখানে কি কি আছে? মান দিক দুইটাই আছে। তো ওই যে ভেক্টরটা আছে, ওই ভেক্টরটা একটা আপাতত একক ভেক্টর না, ওর অনেকগুলো মান আছে। বাট আমি চাচ্ছি ওই ভেক্টরটাকে একক বানাবো। তো যে কোনো একটা ভেক্টরকে একক বানানোর ফার্স্ট মানে শর্ত হচ্ছে এটা, যে ওই ভেক্টরটাকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ওই এককে মানে ওই ভেক্টরের একক ভেক্টর। কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে আমাদের? কোন একটা ভেক্টর যদি থাকে, ধরে নাও 5 নিউটন আমি ধরে নিচ্ছি, এখানে আই তে কে দেখানোর কথা ছিল, যেহেতু এটা আমি পড়াই নাই তো আপাতত বুঝবা না। তো 5 নিউটন যদি থাকে, তো 5 নিউটনকে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তখনই সম্ভাবনা কি আসা? এক আসা। যার কারণে এখান থেকে যে ফর্মুলাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোন একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে কি একক ভেক্টর। নিউটন যদি চলে আসছে, নিউটন নিয়ে আমি কথা বলি একটা। আচ্ছা, আমাকে একটু বলতে পারবা যে 1 নিউটন কতখানি? তোমরা ওই যে কাকে বলো, বুয়েটের কি ভাই, চমক হাসান, চেনো? বুয়েটের চমক হাসান কি চেনো না? ইঞ্জিনিয়ারিং করবো না? চমক চমক হাসান নাম শোনা নাই? চমক ভাইয়ের নাম শোনা নাই? সোহাগ ভাইয়ের নাম শুনছো? সোহাগ ভাই, চমক ভাই, যারা ওই যে উদ্ভাস চালায় এক চালায়। তো আচ্ছা, তো চমক ভাই একটা ক্লাস উনি এক্সপ্লেইন করছিল যে 1 নিউটন জিনিসটা আসলে কতখানি। সাপোজ ধরে নাও 1 মিটার কতখানি? এটা 1 কেজি। আইডিয়া আছে? একটা জিনিস তুমি তোলো, ধরো তো 1 কেজি, যেমন কুরবানির সময় আমরা গরুর মাংস কাটি, তো আমরা আইডিয়া থাকে একটা, হ্যাঁ এখানে এটা 1 কেজি মাংস হইতে পারে বা 2 কেজি মাংস হইতে পারে। ঠিক সেম ভাবে 1 নিউটন এটা তো একটা বল। 1 নিউটন বল কতখানি বল? আমি যদি এখানে একটা চাপ দিই, এই বলটা কি 1 নিউটন হবে? বা আমি যদি তোমাকে কষে একটা থাপ্পড় মারি, ওটা কি 1 নিউটন হবে? তো ওই অ্যামাউন্টটা 1 নিউটন বলটা কতখানি বলতে পারবা কেউ? কারণ আইডিয়া আছে? 1 নিউটন বলটা কতখানি? আচ্ছা, হাতে একটা আপেল রাখলে ওই আপেলটা নিচে থেকে যে বল প্রয়োগ করবে সেটা 1 নিউটন হবে শিওর? আচ্ছা, দেখি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের অ্যান্সার। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এটা তো পড়ে আসছো, ঠিক আছে? এটা পড়ে আসছো না? আচ্ছা, একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তখন এই এটা আসলে জি তে কনভার্ট হয়ে যায়, তাই না? তোমরা যখন 9 10 ম্যাথ করছো, যখন রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছিল, তখন আমি ত্বরণ এ দিয়ে দিই, তো তোমরা ত্বরণ মান ইউজ করো। এই সেম জিনিসটা যখন নিচ থেকে উপরে পাঠানো হয়, উপর থেকে নিচে পাঠানো হয়, তখন এই এটা জি তে কনভার্ট হয়ে যায়। ওকে, এখন চিন্তা করো তুমি রান্না করবা, কি রান্না করবা? মুরগির মাংস। ওকে, সো 1 কেজি মুরগির মাংস তুমি রান্না করো, বাজার থেকে 1 কেজি মুরগি কিনে নিয়ে আসলা। এখন মশলা দিবা, মশলা তো আমরা এইভাবে বাড়তে পারি না, আমরা কি করি? রাঁধুনি গুঁড়া মশলা ইউজ করি। কি ইউজ করি? রাঁধুনি গুঁড়া মশলা। সো ধরে নাও তুমি 100 গ্রাম রাঁধুনি গুঁড়া মশলা কিনে নিয়ে আসো। কত গ্রাম? 100 গ্রাম। তাহলে এখানে যদি এম এর কথা বলি, তাহলে এমটা কত? 100 গ্রাম। এখন 100 গ্রাম তার ইউজ করি না আমরা, এসআই তোকে তোমার কি আসবে? গ্রাম থেকে যদি কেজিতে কনভার্ট করি, মানটা কত হবে? 0.01 কেজি, ঠিক আছে? এটা যদি আমি ওই রাঁধুনি গুঁড়া মশলাটাকে কি
কেজিতে কনভার্ট করি। আচ্ছা, এখন একটা কাগজ নাও, সাপোজ ধরে নাও একটা পেজ দাও আমাকে, পুরো খাতাটা দাও আমাকে, খাতা দাও, হ্যাঁ। ধরে নাও এটা হচ্ছে আমাদের খাতা। হ্যাঁ, আমি কি করতেছি, এই খাতাটার উপরে ওই যে 100 গ্রাম যে রাঁধুনি গুঁড়া মশলা ওটা বিছাই দিলাম, ঠিক আছে না? আচ্ছা, তো এটা ওই 100 গ্রাম রাঁধুনি গুঁড়া মশলা যদি আমি এই পেজের উপরে বিছাই দেয়, তো ওই 100 গ্রাম রাঁধুনি গুঁড়া মশলা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে না? আমরা লাস্ট ক্লাসে আমি চাপ নিয়ে কথা বলছিলাম, যেটা আমি কম্বাইন করে বলবো। এই যে 100 গ্রাম রাসায়নিক প্রসঙ্গনা নিচে যদি চাপ প্রয়োগ করেন, তো ওটা আমি ত্বরণ হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমি বলতে পারি এটা যদি 1 কেজি হয়, এটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 1 নিউটন। এটা মাল্টিপ্লাই করলে কত আসে? 0.98 নিউটন, কেন বলছি কেজি, 10.98 নিউটন, এটা আমি অ্যাপ্রক্সিমেটলি 1 নিউটন বলতে পারি, বলতে পারি। তাহলে তার মানে জিনিসটা হচ্ছে এটা যে 100 গ্রাম রাসায়নিক গুঁড়া মশলা আসলে কোন একটা জায়গায় যে পরিমাণ বল প্রয়োগ করে ওই বলটাকে অ্যাকচুয়ালি 1 নিউটন বলা হয়। তো বোঝা গেছে 1 নিউটন আসলে কতটা হালকা একটা বল। 100 গ্রাম রাসায়নিক গুঁড়া মশলা যদি আমি একটা পেজের উপর বিছাই দেই, এটার উপর বিছাই দেই, এটার কতই বল প্রয়োগ করবে নিচের দিকে? খুবই হালকা একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো ওই যে 100 গ্রাম রাসায়নিক গুঁড়া মশলা যদি আমি এই পেজের উপরে বিছাই দেই, এই পেজটা একটা ক্ষেত্রফল আছে না? এই আমার দৈর্ঘ্য, এই আমার প্রস্থ। তাহলে এই যে বলটা, রাসায়নিক মশলা যে বলটা প্রয়োগ করতেছিল, ওই বলটা কার উপর প্রয়োগ করতেছিল? একটা ক্ষেত্রফলের উপর করতেছিল। যখন এই ক্ষেত্রফলের উপর প্রয়োগ করতেছিল তখন এই ক্ষেত্রফলটা আসলে চাপে কনভার্ট হয়ে গেল। এটা তো আমি লাস্ট ক্লাস নিয়ে বলছিলাম ফিজিক্সের থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়ানোর সময়। তো বোঝা গেছে যে আসলে 1 নিউটন বলটা কতখানি, 1 নিউটন বলটা থেকে আমরা আসলে চাপে কিভাবে কনভার্ট করতে পারি। বোঝা গেছে? ওকে। সো একক ভেক্টর পড়লাম, একক ভেক্টরের পরে নাল ভেক্টর পড়তে পারো। লেখো নাল ভেক্টর, লিখে নাও। সো বলা হয় নাল ভেক্টর হলো শূন্য ভেক্টর। কোন ভেক্টর? শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে নাল ভেক্টর বলা হয়। আমি কোশ্চেন বলতে পারো স্যার, একটা ভেক্টর যদি শূন্য হয় ওটা আবার ওই ভেক্টর দরকারটা আবার কি, তাই না? ওর মানটা কি? শূন্য। তো আবার শূন্য ভেক্টর আবার দিক কিভাবে হয়? একটু আগে আমি একটা উদাহরণ নিয়েছিলাম। এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেলা, বি পয়েন্ট থেকে ঘুরে তুমি আবার কোথায় আসলা? এ পয়েন্টে আসলা। এই ভেক্টরের মান কত? এ থেকে বি, আবার বি থেকে এ, যদি আমি টোটালটা কাউন্ট করি তাহলে কত আসবে? জিরো আসবে, মানটা জিরো আসবে, কিন্তু এর দিক তো থাকবে। তো লেখে নাও। নাল ভেক্টরে মানটা জিরো হতে পারে বাট ভেক্টরের দিক থাকে, কারণ এটা একটা ভেক্টর। যদিও নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, বাট শূন্যের কি আছে? একটা দিক আছে। দিক কোনটা? এই যে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে গেলাম, এ পয়েন্ট থেকে আবার এখানে কি আসলাম, ঘুরে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে অবস্থান ভেক্টর। আচ্ছা, বলতো পৃথিবীতে যে কোনো বস্তুর অবস্থান আমি কতভাবে বের করতে পারি? পৃথিবীতে যে কোনো বস্তুর অবস্থান কতভাবে বের করা যায়? যে কোনো বস্তুর অবস্থান কি কি? এটা একটা ওয়ে, আরেকটা? না না, তোমরা পার্ট পার্ট ভাগ করতেছো। তোমার বলতেছে এক্স অক্ষ একটা, ওয়াই অক্ষ একটা, জেড অক্ষ একটা, তা এমন হয় না। বলো। হ্যাঁ, প্রসঙ্গ বিন্দু থাকবে, প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমি বের করবো, বাট কোন কোন পদ্ধতি ব্যবহার করে বের করবো? বলো। আর থিটা, আর হচ্ছে এক্স ওয়াই, এই দুটো জিনিস কখনো দেখছো তোমরা? সাপোজ ধরে নাও আহ তুমি কোন জমিদার বংশ থেকে আসছো, তোমার বাপের একটা পৈতৃক সম্পত্তি আছে, তোমাদের গ্রামের একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির পিছনে একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে তোমাদের পৈতৃক সম্পত্তি লুকানো আছে, ঠিক আছে? এখন যদি এই পৈতৃক সম্পত্তি আমি খুঁজে বের করতে হয়, আমি কিভাবে বের করবো?
লোকেশন লাগবে না? এই যে লোকেশনটা, এই লোকেশনটা তুমি দুই ভাবে বের করতে পারবা। একটা হলো প্রসঙ্গ কাঠামো, ভালো একটা পয়েন্ট বলছেন। সেটা হচ্ছে সাপোজ ধরে নাও এটা হলো একটা এক্সিস, এটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামোর মূল ভ্যালু। আমার অবজেক্টটা মনে করো আছে এই জায়গায়, ঠিক আছে? তো আমি কিভাবে বলতে পারি? আমি বলতে পারি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 5 মিটার, ওয়াই অক্ষ বরাবর 6 মিটার ডিস্টেন্স কভার করলে আমি আমার ওই অবজেক্টটা বা ওই সোনার খনিটা খুঁজে পাবো। এই একটা ওই আমি বলতে পারি। আরেকটা কি বলতে পারি? আমি বলতে পারি যে বিন্দু আছে ওই বিন্দু থেকে বস্তুটার দূরত্ব, ধরে নাও এটা আর 10 মিটার, এবং এক্স অক্ষের সাথে এটা আসলে থিটা 3 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কারণ আমি অ্যাঙ্গেল না বললে তো তুমি বলতে পারবে না, তুমি তো এইদিকে 10 মিটার যাইতে পারো, এইদিকে 10 মিটার যাইতে পারো, এইদিকে 10 মিটার যাইতে পারো, ঠিক আছে? তো এটা তোমার ম্যাথমেটিক্স এর সরলরেখা চ্যাপ্টার 3.1 শেখানো হবে যে পৃথিবীতে যে কোনো বস্তুর অবস্থান আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ব্যবহার করে, আরেকটা আর আর থিটা ব্যবহার করে। মনে থাকবে? আচ্ছা, তো এই জিনিসটা আমি ফার্স্ট লিখে নেই। তোমরা যদিও যেটা জানো, ধরে নাও পি একটা বিন্দু আছে, এটা এক্স কমা ওয়াই যদি হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে এক্স, এই ডিস্টেন্সটা হবে ওয়াই, আর এই ডিস্টেন্সটা হবে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই অ্যাঙ্গেলটা কত? থিটা। যদি ট্যান থিটা ধরি আমি কি বলবো বলো তো? লিখে নাও, এটা লিখে নাও। বোঝা গেছে? ওই পি পয়েন্টের জন্য আমি তোমাকে অ্যাঙ্গেলটা বললাম, আর ওই পি পয়েন্টের জন্য আমি আর এর মানটা তোমাকে বললাম। এটা তোমাদের 19 শেখার কথা, শিখছো না? শিখছো। তো এখানে আমরা একটু আপডেট করব। এখন এখানে একটা বস্তুর অবস্থান বের করার জন্য আমি দুইটা অঙ্ক ইউজ করছি যখন বস্তুটা আসলে দ্বিমাত্রিক ছিল। সাপোজ ধরো এই একটা ওই যে ফোন নাম্বার লেখা আছে না, ম্যামের ফোন নাম্বারটা, আমি যদি বলি ম্যামের ফোন নাম্বারটা বোর্ডের কোন জায়গায় লেখা আছে, তো তুমি বলবে যে স্যার আমরা এই একটা পয়েন্ট করতে পারি, সো এখান থেকে এক্স ধরতে পারি, এখান থেকে পয়েন্ট করতে পারি, তো এই পজিশনে ম্যামের ফোন নাম্বারটা পাবো। কথা যে এখান থেকে আমি একটা ডিসটেন্স নিব এবং বলবো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এখন এই রুমে অক্সিজেন আছে, রুমে অক্সিজেন আছে। সো সাপোজ ধরে নাও এই একটা অংশ, এখানে একটা অক্সিজেনের পার্টিকেল আছে, কণা যদি একটা পার্টিকেল থাকতেই পারে। তো এই কণার যদি অবস্থান বের করতে বলি কিভাবে বের করতে? একটা প্রশ্ন কাঠামো লাগবে, মানে একটা এক্সিস লাগবে, মূল বিন্দু লাগবে। সো এই রুমে চারটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু দিতে পারো, কোন না ওই পয়েন্টটা, ওই পয়েন্টটা বললাম। ওখান থেকে এটা আসলো কত? এক্স ধরে নাও 5 মিটার, এখান থেকে উপরে উঠলাম 6 মিটার, আর কেবল দূরে পাইছি। এখান থেকে যে 7 মিটার, তার মানে এখানে একটা এই রুমে অক্সিজেন বা যেগুলো হাইড্রোজেন গ্যাস বলো, যেগুলো পার্টিকেলের অবস্থান বের করতে গেলে দুটো এক্সিস হচ্ছে না, কয়টা এক্সিস লাগছে? তিনটে এক্সিস লাগছে। এই যে কোণটাকে বলা হচ্ছে থ্রি বা থ্রি ডাইমেনশন। নরমালি ছবি তুলি না আমরা, আমরা যদি ছবি তুলি, আমি এর রুমে ছবি তুললাম, এই রুমটা থ্রি দিতে আসছে না, থ্রি দিতে এটা থ্রি ডাইমেনশন পাবো। যখন ছবি তুলছি ছবির একটা পেজে পাচ্ছে, ছবিটা প্রিন্ট করতে কি বাবা, এটা পেজে বাবা, আমরা কি বলতে পারি একটা ইমেজ কে ফুল ইমেজে কনভার্ট করা হয়েছে। ছবি ফটোগ্রাফি কি করে? ফটোগ্রাফি একটা 3D ইমেজ কে কিসে কনভার্ট করে? ইমেজে কনভার্ট করে। তাহলে কি রিয়েল লাইফে কোনো একটা বস্তুর অবস্থা যদি আমি বের করতে চাই, এটা 3D এক্সিস্ট করে, ওখানে বস্তুর অবস্থা বের করতে গেলে আমার কি লাগবে? কয়টা কি লাগবে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আর এই তিনটা অ্যাক্সিস আমাদের বই আসলে বই দেখানো যায়, কারণ বইটা হচ্ছে সমতল বা খাতাটা হচ্ছে সমতল। সো ওখানে আসলে এই দুটো এক্সিস দেখানো যায়, একটা হলো এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটা আসলে এর সাথে লম্ব, জিনিসটা কি এর সাথে লম্ব। সবসময় রাখবা তিনটা এক্সিস পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন আমার এক্সিসটা যেহেতু এই যে আমার যে মানে প্রেজেন্টেশন যে স্লাইড, এটা কি 2D। সো এখানে আমি এক্স অক্ষ ড্র করলাম, ওয়াই অক্ষ ড্র করলাম, জেড অক্ষ কোনটা জানো? এটা। এই সম্পর্ক ড্র করা আমার পক্ষে ড্র করা সম্ভব না। সো এই জন্য এটাকে আমরা এইভাবে নিচে নামাই দেই, এটা বলি এক্স, এটা বলি ওয়াই, এটা হচ্ছে জেড। বাট মাথায় রাখবা এই জেডটা কিন্তু এখানে না, জেডটা আসলে এটা।
লম্ব বরাবর মনে থাকবে। বলো। হ্যাঁ, জেড এক্সিস উপরে হতে পারে, নিচে হতে পারে। তুমি ধরো চাপা হবে না, ওইটা আমার প্রশ্ন করলাম না। এটা 5 মিটার, কত? 5 মিটার, 6 মিটার, জেড ওয়াই ওয়াই সমান এই দিকে আছে 7। বুঝা গেছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এখন তুমি এটাকে ফিক্স করার দরকার নেই, এটা ঢুকতে পারে। এবার এটা ফিক্স হয় না, এটাকে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এটা ফিক্স টু ডিরেকশন নাই, এটা এক্স মানে এটা এক্স, এটা কত? এক্স ওয়াই ওয়াই, এটা হচ্ছে জেড। যেটা যদি এই দিকে দেয় তোমার প্রবলেম নাই, এটা দেখবো যে ডিরেকশন চেঞ্জ হতে পারে। আর এটাকে আমি এক্স বললাম, এটা যে এক্স হবে কে বলছে, এটা জেড বলি, এটা আমি এক্স বলি, এটা কিন্তু ওয়াই। তার মানে এক্স এর এই মানগুলো আমি চেঞ্জ করতে পারি, কারণ এটা মানে সেম কোঅর্ডিনেশন, প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। 90 90 90, বুঝা গেছে? আচ্ছা, এখন আসো আয়তক ভেক্টর লেখো। একক ভেক্টর, এবং এরপর থেকে আমি যা কিছু কথাবার্তা বলবো তখন আমি আর 2D তে কথা বলবো না, তুমি 3D তে কথা বলবো। এখন এই যে ফর্মুলা আছে না, এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা, এটা আমি চেঞ্জ করে আমি কি বলবো জানো? আর রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, যদি আমার একটা এক্সেস কি হয়, বেড়ে যায়। ঠিক আছে? আর এরপরে বলা হচ্ছে এটা 3D এর কথা বলতেছি। আমি যদি 4D এর কথা বলি, 4D এখন পর্যন্ত ওইভাবে আমি ভিজুয়ালাইজ করতে পারি নাই। বলা হয় যে আমি যদি 4 ডাইমেনশনে যাইতে পারি, ওখানে টাইম ট্রাভেল করা সম্ভব। ওখানে 4 ডাইমেনশন হিসেবে এক্স ওয়াই জেড এর পরে টাইম ক্যালকুলেট করা হবে। ঠিক আছে? সায়েন্স ফিকশন যে মুভিগুলো আছে ওখানে দেখানো হয়, ওগুলোতে দেখা হয় মেইনলি। আচ্ছা, এরপর আসো একক ভেক্টর বুঝেছি আমরা। আচ্ছা, এখানে কি বলছি? আয়ত একক ভেক্টর। তো কি আয়ত একক ভেক্টরে একটা আয়তক্ষেত্র অবশ্যই থাকবে। পাইছি একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটা তুমি তোমার এই বক্সটাই নিতে পারো। ঠিক আছে? এই বক্সে এটাকে যদি আমি এক্স এক্সিস বলি, সমস্যা আছে? এটাকে যদি আমি ওয়াই এক্সিস বলি, বা এটাকে ওয়াই এক্সিস বলি, সমস্যা আছে? তারপরে এটাকে কি বলবো? জেড এক্সিস। ওকে, তো ধরে নাও এখান থেকে এটাকে আমি বলতেছি এক্স এক্সিস, এখান থেকে এটাকে আমি বলতেছি ওয়াই এক্সিস। এখানে আরো একটা এক্সিস হবে যেটা আমি দেখাইতে পারতেছি না, সেটা হচ্ছে জেড এক্সিস। ওটা আমি ওই দিকে না দেখায় আমাদের বইয়ে নর্মালি এই দিকে দেখানো হয়। এখন আয়তক্ষেত্র ভেক্টর কাকে বলে আমি বলে দিই। কোন একটা আয়তক্ষেত্রের এক্স অক্ষ বরাবর যদি 1 একক অংশ কাটা হয়, এক্স অক্ষ বরাবর কয় একক অংশ কাটলাম? 1 একক। জেড অক্ষ বরাবর যদি 1 একক অংশ কাটা হয়, এবং সরি ওয়াই অক্ষ বরাবর যদি 1 একক অংশ কাটা হয়, এবং জেড অক্ষ বরাবর 1 একক অংশ কাটা হয়, এবং এক্স অক্ষ বরাবর যে আমি 1 একক কাটছি এটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করি, যে ওয়াই অক্ষ বরাবর যে 1 একক কাটছি এটাকে যদি জে দ্বারা রিপ্রেজেন্ট করি, জেড অক্ষ বরাবর যে 1 একক কাটছি ওটাকে যদি কে দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আই জে আর কে এর মান কত হবে? 1 1 1। তাহলে এখান থেকে যদি আমি একটা কোনো একটা বস্তুর অবস্থান বের করতে চাই, সাপোজ ধরে নাও এই একটা পয়েন্ট, ধরে নাও এটা পি পয়েন্ট, এটা ধরে নাও 5 6 7। স্থানাঙ্ক অনুযায়ী এই 5 6 7 কি মিন করে বলো তো? যে এক্স অক্ষ বরাবর আমি 5 মিটার গেছি, ওয়াই অক্ষ বরাবর আমি 6 মিটার গেছি, জেড অক্ষ বরাবর আমি 7 মিটার গেছি। এটাই যদি আমি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি তখন আমি বলবো 5i 6j 7k। লেখো, এটাই হচ্ছে ভেক্টরের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন। একটু আগে আমি একক ভেক্টর বোঝাচ্ছিলাম তখন আমি কি করতাম, 5 নিউটন, তাই না? ওখানে ভেক্টর দেখাতে পারতেছিলাম না। এটা হচ্ছে ভেক্টরের অ্যাকচুয়াল ইমেজ বা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, যেটা আমরা বলি যে কোন একটা ইকুয়েশনে যদি আমি আই জে কে দেখতে পাই, ওটাই হচ্ছে ভেক্টর। তার মানে ওখানে দিক আছে, ওখানে কি আছে? মানও আছে। তার মানে এখানে যে আইটা আছে এই আইটা কি মিন করে? আইটা এক্স এক্সিস বরাবর আমি কতদূর গেছে, এই আরটা আসলে একটা বস্তুর অবস্থান নির্ণয় করে, নির্ধারণ করে। প্রত্যেকটা ভেক্টর কি করে? একটা অবস্থান নির্ধারণ করতেছে। এই আই জে কে মিন করতেছে তোমাকে এক্স অক্ষ বরাবর কত দূর যাইতে হবে, ওয়াই অক্ষ বরাবর কত দূর যাইতে হবে, এবং জেড অক্ষ বরাবর কত দূর যাইতে হবে। বোঝা গেছে আই জে কে কাহিনীটা? যদি আমার এটা হলো দ্বিমাত্রিক অবস্থানে হইতো, সাপোজ ধরে নাও এখানটার বস্তুটা আছে, এটা মনে করো পি পয়েন্ট, এর মান হচ্ছে 7 আর 8, এই যে ডিস্টেন্সটা ধরে নাও আর, এটাকে যদি আমি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা রিপ্রেজেন্টেশন কেমন হবে বলো তো? বোঝা গেছে কথা আমার? আচ্ছা, এখন এই ভেক্টরে যদি মানের কথা বলা হয় তখন কি বলা হয়?
শুধুমাত্র ভিক্টরের যতগুলো মান আছে ওগুলো বর্গ করে রুট ওভার করলে আমার কি পাওয়া যায়, ভিক্টরের মান পাওয়া যায়। বোঝা গেছে কথা আমার? সো আজকের লেকচার এই পর্যন্ত রাখো, যেখানে আমরা আইটি ভিক্টর পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করছি। তোমার কাজ যেটা করবা, বাসায় যাবা, ভিক্টরের প্রথম চ্যাপ্টারটা পড়বা, প্রথম থেকে শুরু করে আই থেকে ভিক্টর পর্যন্ত যা কিছু আছে সব রিডিং করবা। আর একদম বোঝানো লেকচার আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো।